মুম্বাই থেকে লোনাভালার দিকে যাওয়া আঁকাবাঁকা রাস্তাগুলো সেদিন যেন কিছু বেশি শান্ত মনে হচ্ছিল। পাহাড়ের মাঝের রাস্তায় হালকা কুয়াশা ছেয়ে গিয়েছিল এবং আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। সময় তখন বিকেল, প্রায় 6:15। হঠাৎ এক নির্জন মোড়ে আরাধ্যা কাপুরের কালো ল্যান্ড রোভার গাড়িটি থেমে গেল। সে গাড়ির ভেতরে বসে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। 40 মিনিট। বিস্তারা টেকের গাগ্য নির্ধারণকারী সেই মিটিংয়ের জন্য মাত্র 40 মিনিট বাকি ছিল। দুবাইয়ের বিনিয়োগকারীরা একটি গোপন বৈঠকের জন্য বিশেষভাবে ভারতে এসেছিলেন, এবং যদি এই চুক্তিটি না হতো তবে তার কোম্পানিকে আগামী কোয়ার্টারে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হতো। সে দীর্ঘশ্বাস ফেলল, আরও একবার ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করল। খ্রাক খ্রাক ঠাপ। ব্যাস, ওইটুকুই। সেই চমৎকার যন্ত্রটিতে আর কোনো প্রাণ অবশিষ্ট ছিল না। তার আঙুলগুলো কাঁপতে লাগল, কপালে ঘাম আর চোখে অস্থিরতা ফুটে উঠল। সে দ্রুত ফোন তুলে রোহান মেহতাকে কল করল। সেই রোহান, যে তার কো-ফাউন্ডার এবং একসময় তার সবচেয়ে কাছের উপদেষ্টা ছিল। হ্যালো রোহান, সে আতঙ্কিত কণ্ঠে বলল। আমার গাড়ি লোনাভালার পাহাড়ে বন্ধ হয়ে গিয়েছে, ইঞ্জিন স্টার্ট হচ্ছে না। আমি সময়মতো না পৌঁছাতে পারলে ডিল ক্যান্সেল হয়ে যাবে। কিছু করো প্লিজ। রোহানের কণ্ঠে হালকা দ্বিধা আর কৃত্রিম সহানুভূতি ছিল। ও, এটা তো খুব খারাপ হলো, কিন্তু আরাধ্যা, আমি অনেক দূরে আছি, এখন ট্রাফিকে আটকে আছি। তোমার জন্য কোনো রোড সাইড অ্যাসিস্ট্যান্স কল করতে পারি, কিন্তু সময় লাগতে পারে। রোহন, প্লিজ, দেরি করা যাবে না। তুমি নিজে আসতে না পারলেও কাউকে পাঠিয়ে দাও। আমি এখানে একা আছি। আরাধ্যার কণ্ঠস্বর কাঁপছিল। আমি বুঝতে পারছি, রোহন বলল, কিন্তু তার কণ্ঠে সেই শীতলতা ছিল যা আরাধ্যা চিনত। সে বুঝে গিয়েছিল এটা কেবল কোনো যান্ত্রিক ত্রুটি নয়, কোনো খেলা চলছে। ফোন কেটে গেল। তার হাত থেকে মোবাইলটি সিটে পড়ে গেল। বৃষ্টি আরও বাড়তে শুরু করেছিল। সে গাড়ির দরজা খুলল। হাই হিল পরা তার পা কাদার মধ্যে দেবে গেল। সে বাইরে বেরিয়ে এসে গাড়ির পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না। কিছু গাড়ি পাশ দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু কেউ থামছিল না। কিছু ড্রাইভার তার দামি গাড়ি দেখে হয়তো ভাগছিল, এই ধনী মহিলার আবার কি সাহায্যের প্রয়োজন। কেউ হয়তো ভয় পাচ্ছিল যে এটা লুণ্ঠনের কোনো ফাঁদ নয়তো। তখনই পেছন থেকে একটি অটোরিকশার শব্দ এলো। সে পেছনে ফিরল। সবুজ হলুদ অটোতে এক রোগা যুবক বসেছিল। নীল রেইনকোটে ভিজছিল সে। তার চোখে কৌতূহল আর উদ্বেগ। ম্যাডাম, আপনার গাড়ি খারাপ হয়ে গিয়েছে কি? সে অটো থামিয়ে জিজ্ঞাসা করল। আরাধ্যা নজর ফিরিয়ে নিল। ভিজতে ভিজতে নিজেকে সামলে নিয়ে বলল, কোনো প্রয়োজন নেই, আমি ম্যানেজ করে নেব। দেখুন, বৃষ্টি খুব তেজ, আর আপনি এখানে একা আছেন। আমি কেবল সাহায্য করতে চাই। আমি টুকটাক মেকানিকের কাজ জানি, আপনি বললে একবার দেখে নি। যুবকের কণ্ঠে সততা ছিল। আরাধ্যা কিছু মুহূর্ত চুপ করে রইল। তার ছোটবেলায় ঠাকুমার বলা একটি কথা মনে পড়ল, কখনো কখনো সাহায্য সেখান থেকেই পাওয়া যায় যেখান থেকে তুমি একদমই আশা করো না। সে ক্লান্ত ছিল, পরাজিত বোধ করছিল। ঠিক আছে, সে কষ্টে বলল, দেখে নাও। যুবক রবি শর্মা তার অটোর বাক্স থেকে কিছু যন্ত্রপাতি বের করল। একটি ছোট টর্চ, প্লাস এবং পুরনো স্ক্রুড্রাইভারের সেট। সে গাড়ির বোনেট খুলল, ভেতরে উকি দিল। গরম ভাপ আর পোড়া তারের গন্ধ পাওয়া যাচ্ছিল। ফিউয়েল পাম্পে সমস্যা আছে, আর ওয়্যারিংয়ে আর্দ্রতার কারণে শর্ট সার্কিট হচ্ছে, রবি বলল। কতক্ষণ সময় লাগবে? আরাধ্যার কণ্ঠস্বর মৃদু ছিল। কমপক্ষে 30 মিনিট, যদি কপাল ভালো থাকে তবে হয়ে যাবে। সময় এখন তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল। আরাধ্যা মাথা নেড়ে সায় দিল। রবি না থেমে কাজে লেগে পড়ল। বৃষ্টির ফোঁটা তার চুল বেয়ে পিঠ পর্যন্ত গড়িয়ে যাচ্ছিল। সে ঝুঁকে পড়ে প্রতিটি তার চেক করল, পোড়া অংশ পরিষ্কার করল এবং টেপ দিয়ে জোড়াতালি দিল। টর্চের হালকা আলোতে তার মুখ ছিল গম্ভীর আর মনোযোগী। আরাধ্যা এক কোণে দাঁড়িয়ে শীতে, দুশ্চিন্তায় আর ভয়ে কাঁপতে লাগল। আর 33 মিনিট বাকি ছিল। আপনি গাড়িতে গিয়ে বসুন ম্যাডাম, রবি বলল। আপনি ভিজে যাবেন। না, সে বলল, আমি এখানেই থাকব। কিছুক্ষণ পর রবি বলল, এখন চেষ্টা করুন, স্টার্ট দিন। আরাধ্যা সিটে বসে ধীরে ধীরে স্টার্ট বাটনটি টিপল। এক মুহূর্তের জন্য সব শান্ত। তারপর ঘুররুম, ইঞ্জিন স্টার্ট হয়ে গেল। সে অবাক হয়ে গেল। চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু এবার হারার জন্য নয়, বরং স্বস্তিতে। সে গাড়ি থেকে বাইরে এলো। রবির সামনে দাঁড়িয়ে ভেজা কাগর আর কাঁপানো ঠোঁটে বলল, ধন্যবাদ, আপনি আমার জীবনের হয়তো সবচেয়ে জরুরি মুহূর্তে সাহায্য করলেন। রবি মাথা নিচু করল। আমি সেটাই করেছি যেটা আমার করা উচিত ছিল। অন্তত কিছু টাকা নিন, এটা আপনার পরিশ্রমের প্রাপ্য। সে পার্স থেকে নোট বের করল। রবি পিছিয়ে গেল। ম্যাডাম,
আমি সাহায্যের জন্য টাকা নিইনি। এই পাহাড়ে কেউ যদি সাহায্য না করত তবে কি হতো? ইনসানিয়াত আজও বেঁচে আছে। এটুকু বলে সে ঘুরে নিজের অটোতে বসল এবং শেষবারের মতো তাকিয়ে রওনা দিল। আরাধ্যা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে সেই নামহীন সাধারণ যুবকটিকে চলে যেতে দেখল, যে কেবল তার গাড়ি নয় বরং তার বিশ্বাসকেও পুনরুজ্জীবিত করে দিয়েছিল। তারপর সে গাড়ি স্টার্ট করল এবং দ্রুত গতিতে রাস্তার দিকে এগিয়ে গেল, সময়কে জয় করতে আর ভাগ্য বদলাতে। আরাধ্যা কাপুরের গাড়ি যখন মিটিং স্থলের বাইরে থামল, ঘড়ির কাঁটা তখন ঠিক 7টা বাজছিল। 1 মিনিটও দেরি হয়নি। সে ভেতর থেকে পুরো ভিজে গিয়েছিল, চুল এলোমেলো, হিল জুতোগুলো কাদায় মাখা, কিন্তু তার মুখ তখনও আত্মবিশ্বাসে ঝলমল করছিল। বিস্তারা টেকের পুরো টিম সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। কিছু অ্যাসিস্ট্যান্ট তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার সবচেয়ে কাছের অংশীদার রোহন মেহতা এক অদ্ভুত হাসি নিয়ে এগিয়ে এলো। ওয়েলকাম আরান্থা, সে চেয়ার টেনে দিয়ে বলল। আমরা সবাই ভেবেছিলাম তুমি হয়তো আসবে না। ব্যবসার জন্য কখনো দেরি হয় না, আরাধ্যা দীর্ঘ কণ্ঠে বলল এবং ল্যাপটপ খুলে প্রেজেন্টেশন লোড করতে লাগল। ঘরের ভেতরে দুবাইয়ের বিনিয়োগকারীরা বসেছিলেন, গম্ভীর মুখ, নীরবতা আর প্রতীক্ষার এক মিশ্র ভাষা। আরাধ্যা স্লাইডগুলো চালু করল, কিন্তু তখনই স্ক্রিনে সম্পূর্ণ আলাদা একটি প্রেজেন্টেশন ভেসে উঠল। সে চমকে গেল। গ্রাফগুলো বদলে গিয়েছিল, লাভের হিসাব ভুল দিয়ে এটা অসামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছিল। তার চোখে অবিশ্বাসের ঝলক ফুটে উঠল। এটা এটা সেই ফাইল নয় যে আমি তৈরি করেছিলাম, সে ধীরে ধীরে বলল। কিন্তু তুমিই তো আমাদের এটা পাঠিয়েছিলে, রোহন মাঝপথে বাধা দিল। আমরা সবাই এটাকে ফাইনাল ধরে নিয়ে ইনভেস্টরদের পাঠিয়েছি। আরাধ্যা বিশ্বাস করতে পারছিল না, তার শ্বাস দ্রুত হয়ে গেল। সে তৎক্ষণাৎ নিজের মেল থেকে আসল ফাইলটি ডাউনলোড করল এবং টেবিলের প্রজেক্টরের সাথে জুড়ে দিল। এখানে সঠিক ভার্সনটি আছে, সে শান্ত স্বরে করল। এটা সেই পরিকল্পনা যার উপর আমরা মাসের পর মাস কাজ করেছি। দুবাই টিম চুপচাপ সব শুনছিল। তারা 2টি ভার্সনই দেখল। আরাধ্যা প্রতিটি পয়েন্টে সমস্ত সন্দেহের নিরসন করল। তার স্পষ্টতা, তথ্যের গভীরতা আর ধৈর্য পরিবেশ বদলে দিল। শেষে টিম লিডার বলল, মিস কাপুর, আপনি যেভাবে এই পরিস্থিতি সামলালেন তাতে আমাদের আস্থা ফিরে এসেছে। আমরা এই মৌ স্বাক্ষর করতে রাজি। ঘরে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল। আরাধ্যা হাসি মুখে মাথা নিচু করল। কিন্তু যখন সে চেয়ারে বসল, তার কানে রোহনের কণ্ঠস্বর বাজছিল, তুমিই এই ফাইলটি পাঠিয়েছিলে। তার মনে প্রশ্ন জাগল, এটা কি কেবল একটি ভুল নাকি কোনো চক্রান্ত? মিটিংয়ের পর যখন সবাই চলে যাচ্ছিল, আরাধ্যা তার অ্যাসিস্ট্যান্ট অনায়াকে ডাকল। অনায়া, ওই প্রেজেন্টেশনটি কে তৈরি করেছিল? ম্যাম, ওটা তো আপনিই ফাইনাল বলেছিলেন না। রোহন স্যার বললেন যে আপনি আমাকে ফাইলটি মেল করেছেন। আরাধ্যা অবাক হল। হ্যাঁ ম্যাম। অনায়া মেল খুলল এবং স্ক্রিনটি আরাধ্যাকে দেখাল। মেলে তার নাম আর প্রফেশনাল সিগনেচারও ছিল। কিন্তু সময়? সেই মেলটি রাত 1:30 পাঠানো হয়েছিল, যখন আরাধ্যা ঘুমাচ্ছিল। অনায়া, এই মেলের ডিটেলস ফরেন্সিক টিমের কাছে পাঠাও, আমাকে মেটাডেটা চেক করতে হবে, আরাধ্যা বলল। এখন তার সন্দেহ দৃঢ় বিশ্বাসে পরিণত হচ্ছিল। সে নিজের কেবিনে ফিরল। রোহন আগে থেকেই সেখানে অপেক্ষা করছিল। তুমি দুর্দান্ত কাজ করলে, সে বলল। আমি তাই করেছি যা দরকার ছিল, আরাধ্যা শীতল স্বরে জবাব দিল। কিন্তু ওই ভুলের জন্য কে দায়ী ছিল? রোহন কাজ ঝাঁকাল। হয়তো কোনো টেকনিক্যাল ভুল বা তোমার অ্যাসিস্ট্যান্টের ভুল, অথবা এমন কোনো ভুল যা ইচ্ছেকৃতভাবে করা হয়েছে। আরাধ্যার চোখ এখন প্রশ্ন করছিল। রোহন কিছুক্ষণ চুপ থেকে বলল, আরাধ্যা, আমরা দুজনেই এই কোম্পানির প্রতিষ্ঠাতা। বিশ্বাসই সবথেকে বড় ভিত্তি। বিশ্বাস তখনই টিকে থাকে যখন তা ভাঙা না হয়। সে জবাব দিয়ে নিজের ল্যাপটপের দিকে ফিরে গেল। রোহন বাইরে বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় তার মুখে একটি হালকা হাসি ছিল, সেই হাসি যা আরাধ্যা এখন চিনতে শুরু করেছিল। সে রাতে যখন সে বাড়ি ফিরল, শরীর ভেজার কারণে আর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু তার মন ছিল আরও বেশি ক্লান্ত। সে বিছানায় বসে আবারও সেই মেলটি দেখল। ফাইলের নাম, মেলের ভাষা আর ধরন সব তার স্টাইলের সাথে মিলছিল, কিন্তু তারপর একটি ছোট বিষয় তার নজর কাড়ল। মেলে ব্যবহৃত ফন্টটি ছিল ক্যালিব্রি, যেখানে আরাধ্যা সবসময় জর্জিয়া ফন্ট ব্যবহার করত। ছোট ছোট বিষয় কখনো কখনো বড় সত্যকে সামনে আনে, সে নিজেকে বলল। কিন্তু তার আগে যে সে কোনো বিশেষজ্ঞকে দিয়ে তদন্ত করাতো, তার আগেই আরও একটি ধাক্কা এলো। পরদিন সকালে ইন্ডিয়া টুডে, জি নিউজ এবং সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবি ভাইরাল হয়ে গেল। বৃষ্টিতে ভেজা অবস্থায় রবির সাথে দাঁড়িয়ে থাকা সেই ছবি, আর ক্যাপশন ছিল,
বিস্তারা টেক সিইও অজ্ঞাত ব্যক্তির সাথে স্পটেড, ডেটা লিক বিতর্কের মাঝে কে এই রহস্যময় মেকানিক? মানুষ নানা মন্তব্য করছিল। কেউ বলছিল সিইও ব্যক্তিগত প্রেমে মগ্ন, তাই ফাইল পাঠাতে ভুল করেছেন। আরাধ্যার চোখে জল চলে এলো। যে মানুষটি তাকে বিপদে ফেলে চলে গিয়েছিল তাকে নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু যে তাকে বাঁচালো তাকে নিয়ে দুনিয়া আঙুল তুলছিল। সে রিমোট তুলে টিভি বন্ধ করে দিল। এই লড়াইয়ে এখন আর কেউ থামার মতো ছিল না। তাকে কেবল নিজের জন্য নয়, বরং রবির মতো অজানা কিন্তু সৎ মানুষদের জন্যও লড়তে হবে, যাদের মহত্বকে দুনিয়া প্রায় সন্দেহের চোখে দেখে। সে আবারও নিজের ল্যাপটপ খুলল এবং ফরেন্সিক এক্সপার্টকে কল করল। আমাকে সত্যটা চাই, সে বলল, যে কোনো মূল্যে। 3 দিন পার হয়ে গিয়েছিল সেই ছবি ভাইরাল হওয়ার পর। সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তখনও জারি ছিল। কেউ আরাধ্যাকে বোকা সিইও বলছিল, কেউ আবার বলছিল সে চতুর মহিলা যে মিডিয়ার সহানুভূতি আদায় করছে। বাজার এর প্রতিক্রিয়া দিয়েছিল। বিস্তারা টেকের শেয়ার 3% পড়ে গিয়েছিল। একটি নিউজ চ্যানেল তো এও বলে দিল যে তরুণী মহিলা সিইওর ব্যক্তিগত জীবন এখন কোম্পানির ইমেজের ওপর প্রভাব ফেলছে। আরাধ্যার জন্য এটা কেবল পাবলিক ইমেজের বিষয় ছিল না, এটা ছিল সেই মানুষের প্রতি এক গভীর আঘাত যে তার কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিল। এখন সেই মানুষটি নাম পরিচয়হীনভাবে এক বিতর্কের ছায়ায় চলে এসেছে। সেদিন সন্ধ্যায় সে তার অফিসের কেবিনে বসেছিল। ল্যাপটপে ফরেন্সিক টিমের রিপোর্ট সামনে রাখা ছিল। মেলটি যা বিতর্কিত ফাইলের সাথে পাঠানো হয়েছিল তার সত্যতা স্পষ্ট ছিল। মেল আইডিটি দেখতে তার মতো হলেও অরিজিন সার্ভার আলাদা ছিল। সিগনেচার ছিল জাল এবং ফন্ট সেটিং ভুল। যেমনটা আপনি বলেছিলেন ম্যাম, ডেটা এক্সপার্ট বলল। এই মেল আপনি পাঠাননি, আর যে মেশিন থেকে এটা পাঠানো হয়েছে তা আপনার নেটওয়ার্কে ছিল না। আমরা কি এটাকে ট্রেস করতে পারি? আরাধ্যা জিজ্ঞাসা করল। কঠিন, কিন্তু অসম্ভব নয়, সে বলল। ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল। অ্যাসিস্ট্যান্ট অনায়া এলো। ম্যাম, কেউ আপনার সাথে দেখা করতে এসেছে, রবি শর্মা। আরাধ্যার বুক এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। ওকে ভেতরে পাঠাও, সে দ্রুত বলল। রবি অটোর পোশাকে ছিল না, বরং একটি সাধারণ শার্ট আর জিন্স পরেছিল। হাতে একটি পুরনো ব্যাগ, মুখে ক্লান্তি থাকলেও সে শান্ত ছিল। আমি খবর দেখেছি, সে এসেই বলল। আমার জন্য আপনার নামে বদনাম হচ্ছে বলে আমি দুঃখিত। তোমার জন্য নয়, আরাধ্যা বলল। আমার কারণেও নয়, বরং তাদের কারণে যারা সত্যকে ভয় পায়। কিছুক্ষণের নীরবতা। আমার একটি সাহায্য চাই, সে রবির দিকে তাকালো। বলুন, রবি বলল। আমি যে মেলটি নিয়ে ফেঁসেছি তার টেকনিক্যাল দিকগুলো আমি বুঝি না, কিন্তু তুমি যেভাবে আমার গাড়ির ওয়্যারিংয়ের ত্রুটি ধরে ফেলেছিলে সেভাবেই কেউ এই সিস্টেমে কারচুপি করছে। আমাকে সেই মানুষটাকে চাই। রবি কিছু বলল না। সে ব্যাগ খুলে একটি পুরনো ল্যাপটপ বের করল। আমাকে রিপোর্ট দেখান, সে বলল। পরবর্তী 2 ঘণ্টা দুজনেই মাথা নিচু করে স্ক্রিনে ডুবে রইল। রবি সেই মেইলের ব্যাকএন্ড ডেটা বের করল, মেল হেডার চেক করল এবং আইপি লগের একটি লাইনে এসে থামল। এই আইপি অ্যাড্রেস, সে ধীরে ধীরে বলল, এটা তো কোম্পানির ইন্টারনাল ভিপিএনের সাথে যুক্ত। মানে? আরাধ্যা জিজ্ঞাসা করল। মানে কেউ কোম্পানির ভেতর থেকেই এক্সটার্নাল স্পুফিক টুল ব্যবহার করেছে। আমাদেরই কেউ একজন, আরাধ্যা ফিসফিস করে বলল। যার টেকনিক্যাল নলেজ আছে, রবি যোগ করল। রোহন, সে বলে উঠল, যেন নামটা আপনা থেকেই ঠোঁট থেকে ঝরে পড়ল। রবি মাথা তুলে তার দিকে তাকাল। তুমি নিশ্চিত? সে জিজ্ঞাসা করল। নিশ্চিত নই, কিন্তু এখন সন্দেহের বাইরে আর কিছুই নেই, আরাধ্যা বলল। সেদিন রাতেই আরাধ্যা বিস্তারা টেকের নেটওয়ার্ক সেকশনের 2 জন সৎ ইঞ্জিনিয়ারকে ডাকল, নমন আর আয়েশা। রবি তাদের গাইড করল কিভাবে লগ ফাইলগুলো ট্রেস করতে হবে এবং একটি টেম্প ফোল্ডারের দিকে ইঙ্গিত করল যেখান থেকে অরিজিনাল ফাইলটি আপলোড করা হয়েছিল। সেই ফোল্ডারটি এমন একটি আইডির সাথে যুক্ত ছিল যা আগে ডিঅ্যাক্টিভেট করা হয়েছিল। আর মেহতা, এটা তো রোহনের পুরনো টেকনিক্যাল অ্যাকাউন্ট, যা মার্জানের পর মুছে ফেলার কথা ছিল, অনায়া বলল। কিন্তু যদি কেউ ব্যাকএন্ড থেকে এটাকে অ্যাক্টিভেট করে থাকে, নমন বলল। আমাদের সেই সিস্টেমের ফিজিক্যাল অ্যাক্সেস চেক করতে হবে যেখান থেকে এই কাজটা হয়েছে, আয়েশা যোগ করল। আরাধ্যা মাথা নাড়ল। কাল সকালের মধ্যে আমার একটি সলিড রিপোর্ট চাই, নয়তো অনেক দেরি হয়ে যাবে। সবাই উঠে যেতে লাগল, কিন্তু রবি সেখানেই বসে রইল। তুমি যাচ্ছ না? আরাধ্যা জিজ্ঞাসা করল। না, রবিজি ঈশ্বরে বলল। যদি এবারও তুমি পড়ে যাও, তবে কেবল তোমার নয়, আমার মতো আরও হাজার হাজার মানুষের বিশ্বাস ডগমগিয়ে উঠবে। তোমার কেন কিছু যায় আসে? সে হাসল, কিন্তু চোখে জল ছিল। রবি বলল, কারণ এই দেশে এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন সত্যের জন্য লড়ে, কিন্তু হেরে যায়। যদি তুমি লড়ো আর যেত, তবে তারা আশা পাবে। আরাধ্যা তার দিকে তাকাল। সেই মানুষটির দিকে যে কখনো তার ড্রাইভারও ছিল না, কিন্তু এখন তার সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। তুমি আমার সাথে থাকবে? সে জিজ্ঞাসা করল। যদি তুমি বলো, রবি বলল। তাহলে আমরা কাল থেকেই শুরু করছি সেই লড়াই, যা কেবল আমার জন্য নয়, বরং সেই প্রতিটি মানুষের জন্য যারা নাম পরিচয়হীন থেকে
দুনিয়াকে উন্নত করতে চায়। সকালবেলা ছিল, কিন্তু বিস্তারা টেকের অফিসে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়েছিল। টিমের কিছু সদস্য বাইরের মিডিয়ার ভিড় দেখে বিচলিত ছিলেন, আবার কেউ ভেতরে ফিসফাস করছিলেন। সত্যি কি আরাধ্যা মেল কেলেঙ্কারিতে জড়িত? অন্যদিকে আরাধ্যা কাপুর নিজের কেবিনে শান্তভাবে বসেছিল। সামনের টেবিলে রাতভর সংগ্রহ করা ডেটা ছড়ানো ছিল। ফরেন্সিক রিপোর্ট, আইপি ট্রেস, ইউজার লগস আর টেম্প ফাইলের স্ক্রিনশট। রবি শর্মা এক কোণে বসে ল্যাপটপে কিছু কোড চেক করছিল। তার চোখ ক্লান্ত থাকলেও মস্তিষ্ক ছিল পুরোপুরি সজাগ। এটা দেখুন, রবি স্ক্রিন ঘুরিয়ে বলল। এই সন্দেহজনক অ্যাক্টিভিটি 4 বার হয়েছে। 3 বার একই টেম্প ফোল্ডারে লগ করে ফাইল এডিট করা হয়েছে। চতুর্থবার সেই ফাইলটি এক্সটার্নাল ইমেলে পাঠানো হয়েছে, একই স্পুফ আইডি থেকে। কিন্তু ওই সময় তো সিস্টেমে বায়োমেট্রিক লগ হয়, আরাধ্যা বলল। হ্যাঁ, রবি বলল, আর এটাই আমাদের পরবর্তী প্রমাণ। যদি আমরা বায়োমেট্রিক লগ ট্রেস করি, তবে জানতে পারব সেই কম্পিউটারটি শেষবার কে ব্যবহার করেছিল। সে অনায়াকে ডাকল এবং এইচএল বিভাগ থেকে বায়োমেট্রিক লগ আনতে বলল। প্রায় 20 মিনিট পর যখন ডেটা এলো, তাতে একটি নাম দেখে সবাই অবাক হয়ে গেল। নিখিল বর্মা, একজন মিড লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যে রোহনের টিমে কাজ করত এবং গত 2 সপ্তাহ ধরে সিক লিভে ছিল। কিন্তু এ তো ছুটিতে ছিল, অনায়া বলল। অনেক সময় ষড়যন্ত্রকারীরা অন্যদের হাতের চাল দিয়ে দাবা খেলে, রবি বলল। আরাধ্যা তখনই আইটি সেকশনকে কল করল। আমার নিখিল বর্মার পুরো রেকর্ড চাই, তার সিস্টেম, তার মেইল লগ আর গত 1 মাসের অ্যাক্সেস হিস্ট্রি। দুপুর হতে হতে পুরো ছবিটা পরিষ্কার হতে লাগল। নিখিলের আইডি ব্যবহার করে মেল পাঠানো হয়েছিল, কিন্তু মজার ব্যাপার হলো নিখিলের সিস্টেম অ্যাক্সেস সেই সিস্টেম থেকে হয়েছিল যা একসময় রোহনের কেবিন ছিল, একটি সাইলেন্ট সিস্টেম যা মার্জারের পর বন্ধ করে দেওয়ার কথা ছিল। তার মানে এই সব অন্য কেউ করেছে, আয়েশা বলল। আর নিখিলের আইডি কেবল একটি মুখোশ। কিন্তু রোহন সেই সিস্টেমটিই ব্যবহার করেছে যা পুরনো দিনে তার ছিল, আরাধ্যা ধীরে ধীরে বলল। আর সেই এইচআরকে বলেছিল নিখিলের ছুটি মঞ্জুর করতে, নমন যোগ করল। এখন সব সুতো জুড়তে শুরু করেছিল। সন্ধ্যায় আরাধ্যা বোর্ড অফ ডিরেক্টরসের একটি জরুরি মিটিং ডাকল, কিন্তু তার আগে সে একটি সিদ্ধান্ত নিল। রোহনকে সরাসরি মুখোমুখি কথা বলার জন্য ডাকল। যখন রোহন অফিসে পৌঁছাল, সে আগের মতোই আত্মবিশ্বাসে ভরপুর ছিল। তার মুখে সেই হাসি ছিল যা বছরের পর বছর তার কাছে সহযোগিতার সংজ্ঞা ছিল। তুমি ডেকেছিলে? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আরাধ্যা বলল, যাতে আমরা শেষবারের মতো স্পষ্ট কথা বলতে পারি। রোহন চেয়ারে বসল। তার সামনে সেই সব প্রমাণ ছিল, লগস, মেল হেডার, বায়োমেট্রিক ডেটা। তুমি জানো এই সব কিছু পারিপার্শ্বিক প্রমাণ মাত্র, সে বলল। সরাসরি কোনো প্রমাণ নেই যে আমি কিছু করেছি। হয়তো, আরাধ্যা বলল, কিন্তু যেভাবে সবকিছু তোমার সাথে জুড়ে যাচ্ছে তা কাকতালীয় হতে পারে না। কাকতালীয়ই, রোহন বলল এবং নিজের হাসিকে আরও গভীর করল। অথবা হয়তো তোমার অতিরিক্ত আত্মবিশ্বাসের ফল। তুমি সিইও তো হয়ে গেলে, কিন্তু তোমার চারপাশে কি হচ্ছে তা দেখা ছেড়ে দিলে। তোমার সমস্যা ছিল আমার লিড করা নিয়ে? আরাধ্যা প্রথমবারের মতো সরাসরি প্রশ্ন করল। সমস্যা নয়, রোহন বলল। এখন তার কণ্ঠ থেকে সব লৌকিকতা সরে গিয়েছিল। কিন্তু তুমি ভুলে গিয়েছিলে বিস্তারা টেক আমরা একসাথে বানিয়েছিলাম। কিন্তু ক্রেডিট কেবল তুমি পেলে, প্রেসে কেবল তোমার নাম। তুমি স্টার হয়ে গেলে আর আমি এক ছায়া। তাহলে এই কারণেই তুমি আমাকে ভাসানোর চেষ্টা করলে? সে দুঃখিত স্বরে বলল। আমি তোমাকে সেই জায়গাটা মনে করিয়ে দিলাম যেখান থেকে তুমি উঠেছিলে, রোহন বলল। এক মুহূর্তের নীরবতার পর রবি যে এতক্ষণ চুপ ছিল, সে সামনে এগিয়ে এলো। আপনি একজন মহিলাকে নিচু দেখানোর জন্য কোম্পানির সম্মান, বিনিয়োগকারীদের বিশ্বাস আর হাজার হাজার কর্মচারীর রুটিরুজি বাজি রাখলেন। তার কণ্ঠস্বর শান্ত ছিল, কিন্তু ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। রোহন তার দিকে তাকালো, তারপর হালকা হাসল। ও, তুমি তো সেই অটোওয়ালা না? মনে হয় এখন তোমারও মতামত দেওয়ার অধিকার আছে। না, রবি বলল, আমার কেবল একজন মানুষ হওয়ার অধিকার আছে, আর কখনো কখনো সেটাই সবচেয়ে বড় অধিকার হয়। রোহন উঠে চলে যেতে লাগল। তুমি কিছু প্রমাণ করতে পারবে না, সে যেতে যেতে বলল। হয়তো, আরাধ্যা বলল, কিন্তু কাল বোর্ড মিটিংয়ে যখন সব কথা সামনে আসবে, তখন আমার কিছু প্রমাণ করার দরকার হবে না। সত্য নিজেই কথা বলবে। রোহন থামল না, সে দরজা খুলে চলে গেল। রাতে আরাধ্যা নিজের কেবিনে একা বসে রইল। সে ক্লান্ত ছিল, আবেগপ্রবণভাবে ভেঙে পড়েছিল, কিন্তু তবুও তার মুখে প্রথমবারের মতো এক দৃঢ়তা ছিল। এখন সে আর ভয় পাচ্ছিল না। রবি তার কাছে এলো। সব ঠিক হবে, সে বলল। জানি না, আরাধ্যা বলল, কিন্তু এখন আমি পিছিয়ে আসব না। আর যদি আমি হেরেও যাই, তবুও সেই সত্য কখনো মরবে না,
যা আমরা প্রকাশ করেছি। রবি মাথা নাড়ল। কাল বোর্ড মিটিং, চলো এবার লড়াইকে শেষ পর্যন্ত নিয়ে যাই। বোর্ড মিটিংয়ের তারিখ ঠিক হয়েছিল সোমবার সকাল 10টায়। পুরো কর্পোরেট মহলে খবর ছড়িয়ে গিয়েছিল যে ভিস্তারা টেকের অভ্যন্তরীণ রাজনীতিতে কিছু গুরুতর তোলপাড় চলছে। মিডিয়া বারবার একই প্রশ্ন তুলছিল, সিইও আরাধ্যা কাপুর কি নিজের পদে বহাল থাকবেন নাকি তাকে সরিয়ে দেওয়া হবে। ওদিকে রোহন মেহতা নিজেকে তৈরি করছিল। সে জানত যে তার বিরুদ্ধে প্রমাণ যথেষ্ট ছিল না যাতে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু সে নিশ্চিত ছিল যে আরাধ্যা যদি সামান্যতম ভুল করে তবে বোর্ড তাকে ইমেজ রিস্ক হিসেবে দেখিয়ে বিদায় করে দেবে। রবিবার রাতে আরাধ্যা অফিসে অনেক রাত পর্যন্ত বসেছিল। তার সামনে একটি ছোট ডায়েরি খোলা ছিল, সেই ডায়েরি যাতে সে জীবনের বড় সিদ্ধান্তের আগে লিখত। আজ সে লিখেছিল, আমি জানি না কাল কি হবে, কিন্তু আমি জানি যদি আমি চুপ থাকি তবে আমি নিজের কাছে হেরে যাব। ওদিকে রবি শর্মা কম্পিউটার স্ক্রিনের উপর ঝুঁকেছিল। সে সেই মিটিংয়ের জন্য একটি ভিজুয়াল প্রেজেন্টেশন তৈরি করছিল, যেখানে সমস্ত ডিজিটাল ফুটপ্রিন্ট, লগস আর ফরেন্সিক অ্যানালিসিসকে সহজ এবং প্রভাবশালীভাবে তুলে ধরা যায়। এতে লিগ্যাল ভাষা থাকা উচিত, রবি বলল, কিন্তু প্রেজেন্টেশন যেন সাধারণ মানুষও বুঝতে পারে এমন হওয়া জরুরি, কারণ আমাদের কেবল বোর্ড নয়, নিজের কাছেও জিততে হবে। আরাধ্যা জবাব দিল। রাত 3টে বেজে গিয়েছিল। মুম্বাইয়ের রাস্তাঘাট শান্ত ছিল, কিন্তু দুটি প্রাণ ঘুম থেকে অনেক দূরে এক সত্যকে দুনিয়ার সামনে আনার প্রস্তুতিতে ব্যস্ত ছিল। সকালে আরাধ্যা অফিসে পৌঁছতে সামনের দেওয়ালে একটি বড় পোস্টার দেখল, ট্রুথ ডাজন্ট নিড আ টাইটেল টু স্ট্যান্ড টলার। তার মুখে হাসি ফুটে উঠল। এটা রবিরই কাজ ছিল। বোর্ড মিটিং শুরু হল। বড় টেবিলের চারধারে 10 জনের বেশি সদস্য বসেছিলেন। রোহন সাদা শার্ট আর নীল টাইতে বেশ সংযত দেখাচ্ছিল। তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কেউ বলতে পারত না যে সে কোনো সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আরাধ্যা ভেতরে এলো হালকা বাদামি রঙের স্যুটে, কোনো কৃত্রিম সাজগোজ ছাড়াই। তার চোখে ছিল দৃঢ়তা আর মুখে ভারসাম্য। সবাইকে আসার জন্য ধন্যবাদ, সে বলল। আজ আমরা কেবল একটি ব্যবসায়িক বিষয় নয়, বরং একটি নৈতিক বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। মিস কাপুর, একজন বোর্ড মেম্বার বললেন, আমাদের এটা জানা দরকার যে আপনি কি সেই ডেটা লিকে জড়িত ছিলেন যা কোম্পানির ইমেজের ক্ষতি করেছে। আরাধ্যা ধীরে ধীরে মাথা নাড়ল। আমি জবাব দেব, কিন্তু কেবল কথাই নয়, তথ্য দিয়ে, সে বলল। রবি আলো কমিয়ে দিল এবং স্ক্রিনে প্রথম স্লাইডটি অন করল। আমরা যে মেল থেকে ডেটা লিক হয়েছে তার পুরো ফরেন্সিক তদন্ত করিয়েছি। মেলটি ছিল স্পুফড, অর্থাৎ দেখতে বৈধ হলেও প্রযুক্তিগতভাবে নকল। তারপর স্ক্রিনে মেটাডেটা, মেল হেডার এবং আইপি ট্রেস দেখানো হল। এই আইপি আমাদের পুরনো ইন্টারনাল সিস্টেমের সাথে যুক্ত, রবি বলল, আর সেই সিস্টেম অ্যাক্সেস করা হয়েছে একটি ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট থেকে। আর মেহতা। বোর্ডের কিছু সদস্যের মুখে চাঞ্চল্য দেখা দিল। রোহনের চোখ স্ক্রিনে স্থির ছিল, কিন্তু মুখ তখনও শান্ত। আমরা বায়োমেট্রিক লগও বের করেছি, আরাধ্যা বলল, আর দেখেছি যে সেই সিস্টেম অ্যাক্সেস করা হয়েছিল নিখিল বর্মার নামে। কিন্তু নিখিল সেদিন ছুটিতে ছিল, কেউ তার আইডি ব্যবহার করেছে। আর HR থেকে তার ছুটিকে মঞ্জুর করিয়েছিল। আরাধ্যা বোর্ডের দিকে তাকাল। রোহন মেহতা। এখন মিটিং রুমে প্রথমবারের মতো এক নীরবতার চাপ অনুভূত হল। আপনি কি অভিযোগ করছেন যে রোহন জানতে ইচ্ছা করে আপনাকে ফাঁসানোর চেষ্টা করেছে? এক সদস্য জিজ্ঞাসা করলেন। আমি অভিযোগ করছি না, আরাধ্যা বলল, আমি সত্যটা সামনে রাখছি। তারপর সে একটি ভয়েস ক্লিপ প্লে করল। সেই রেকর্ডিং যাতে রোহন আর নিখিলের কথোপকথন ছিল, যেখানে রোহন নির্দেশ দিচ্ছিল যে মেলটি কখন পাঠাতে হবে আর কি কি পরিবর্তন করতে হবে। এই রেকর্ডিং বেআইনি। রোহন প্রথমবারের মতো রাগে প্রতিক্রিয়া জানাল। কিন্তু সত্য, আরাধ্যা উত্তর দিল। বোর্ডের চেয়ারম্যান এবার বলে উঠলেন, রোহন, আপনি কি এই অভিযোগগুলো খণ্ডন করতে চান? রোহন নিজের জায়গা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি কেবল এটুকুই বলবো যে আমি আরাধ্যার থেকে ভালো লিডার ছিলাম, কিন্তু এই কোম্পানি এখন কেবল PR আর ফেস ভ্যালুতে চলে। আমার নিয়ত খারাপ ছিল না, তবে হ্যাঁ, আমি ভুল করেছি। এটা ছিল অপ্রত্যাশিত, একটি স্বীকারোক্তি, তবে অসম্পূর্ণ। আরাধ্যা নিজের ফাইল বন্ধ করল। আমি জানি যে আমি একজন নারী, আর একজন নারীর নেতৃত্ব অনেক সময় অসহ্য মনে হয়, কিন্তু নেতৃত্বের কোনো লিঙ্গ হয় না, তার মেরুদণ্ড থাকে, আর আমার মেরুদণ্ড নুয়ে পড়েনি। বোর্ড সংখ্যাগুরু সম্মতিতে সিদ্ধান্ত নিল, রোহন মেহতাকে বোর্ড থেকে বরখাস্ত করা হবে এবং তার বিরুদ্ধে অভ্যন্তরীণ শাস্তিমূলক ব্যবস্থা শুরু হবে। মিটিংয়ের পর আরাধ্যা নিজের কেবিনে ফিরল। রবি সেখানেই দাঁড়িয়েছিল।
তুমি করে দেখালে, সে বলল। না, আরাধ্যা বলল, আমরা করেছি। এখন তবে কি? রবি জিজ্ঞাসা করল। এখন যারা মিথ্যার আড়ালে লুকিয়ে আছে তাদের বাইরে আনতে হবে, আর যারা সত্যকে ভয় পায় তাদের সাহস দিতে হবে। আর নিজের জন্য? আরাধ্যা কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, নিজের জন্য হয়তো 1 কাপ চা। খুব ক্লান্ত লাগছে রবি। রবি হাসল, এবং দুজনের মধ্যে প্রথমবারের মতো এক হালকা, অকৃত্রিম আর ভারমুক্ত নীরবতা ছড়িয়ে পড়ল। যেন দুটি জীবন একই লড়াইয়ে ক্লান্ত হয়ে বসে পড়েছে, কিন্তু জয়ের আশা এখনও তাদের সাথেই আছে। বিস্তারা টেকে রোহন মেহতার বরখাস্তের পর বোর্ডের মিটিং শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সেদিন কোম্পানির দেয়ালের ভেতর অন্যরকম এক চাঞ্চল্য ছিল, যেন কেউ বাতাসে কোনো নতুন রং মিশিয়ে দিয়েছে। না তো তা পুরোপুরি স্বস্তির, না পুরোপুরি ভয়ের, বরং এক অদ্ভুত অস্থিরতা, যা তখন অনুভূত হয় যখন কোনো গোপন ষড়যন্ত্র উন্মোচিত হয়ে যায়, কিন্তু তার প্রভাব এখনও বাকি থাকে। আরাধ্যা কাপুরের এই জয়ে কোনো আনন্দ ছিল না, এই লড়াই কোনো চেয়ারের জন্য ছিল না। এটি ছিল একটি বিশ্বাস ভাঙার যন্ত্রণা, একটি প্রতিষ্ঠানের পচন চেনা, এবং তার চেয়েও বড় এক প্রশ্ন যে এখন তবে কি? তোমার এখন আর প্রমাণের প্রয়োজন নেই, রবি তাকে সেদিন বলেছিল। এখন তোমার একটি গল্পের প্রয়োজন, যা মানুষ বুঝতে পারবে, অনুভূত করতে পারবে আর বিশ্বাস করতে পারবে। মানে? আরাধ্যা জিজ্ঞাসা করেছিল। মানে এখন তোমাকে নিজের সত্য লুকিয়ে রেখে নয়, বরং দুনিয়ার সামনে এসে বলতে হবে, রবি বলেছিল। সেই সন্ধ্যায় আরাধ্যা একটি ভিডিও ইন্টারভিউ দেওয়ার সিদ্ধান্ত নিল, প্রথমবার মিডিয়ার সামনে প্রাণ খুলে। অনেক চিন্তাভাবনার পর সে একজন স্বতন্ত্র সাংবাদিককে বেছে নিল, যে আগেও কর্পোরেট জগতের দুর্নীতি ফাঁস করেছিল। সন্ধ্যা রাও, যার সাংবাদিকতা ছিল ধারালো কিন্তু সংবেদনশীলতায় ভরা। ইন্টারভিউয়ের সেটআপ ছিল সাধারণ, একটি কাঠের চেয়ার, পেছনে সাদা দেয়াল আর একটি ক্যামেরা। সন্ধ্যা ইন্টারভিউ শুরু করল। আপনার কেন মনে হয় যে মানুষ আপনার কথা বিশ্বাস করবে? আরাধ্যা দ্বিধাহীনভাবে বলল, কারণ আমি চুপ থাকা বেছে নিইনি। কারণ আমি যদি হার মেনে নিতাম তবে কেবল একজন সিইও হারত, কিন্তু আমি যদি লড়াই করি তবে হাজার হাজার নারী, কর্মচারী আর যুবক যারা প্রতিদিন সিস্টেমের বিরুদ্ধে লড়ছে তারা আশা পাবে। সন্ধ্যা পরবর্তী প্রশ্ন করল, এই প্রক্রিয়ায় আপনি কাকে সবচেয়ে বেশি হারিয়েছেন? আরাধ্যার মুখ কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। তারপর সে বলল, হয়তো একটি সম্পর্ক, হয়তো একজন বন্ধু, এবং হয়তো নিজের ভেতরের সেই বিশ্বাস যে আমি একা সব সামলাতে পারি। ইন্টারভিউটি ভাইরাল হয়ে গেল। টুইটার, ইনস্টাগ্রাম আর ইউটিউবে স্ট্যান্ড উইথ আরাধ্যা ট্রেন্ড করতে লাগল। মিডিয়া প্রথমবারের মতো আরাধ্যার গল্পকে স্ক্যান্ডেল হিসেবে নয়, বরং এক মানবিক সংগ্রাম হিসেবে দেখালো। কিন্তু প্রতিটি আওয়াজের পেছনে কিছু এমন প্রতিধ্বনিও থাকে যা সরু গলিতে ফিসফাস করে। পরের দিন একটি অজানা মেইল এলো। সাবজেক্ট লাইন ছিল, সত্য এখনও সম্পূর্ণ নয়। মেলে একটি অজানা আইপি থেকে শুধু একটি লাইন লেখা ছিল, রোহন কেবল একটি মোহরা ছিল, আসল খেলা তো উপর থেকে চলছে। আরাধ্যা তৎক্ষণাৎ রবিকে ডাকল। এটি কোনো বড় ষড়যন্ত্রের দিকে ইশারা করছে, সে বলল। রবি আইপি ট্রেস করার চেষ্টা করল, কিন্তু তা ভিপিএন দিয়ে ঢাকা ছিল। তবু রবি মেলের ভেতরে একটি ছোট এমবেডেড কোড খুঁজে পেল, যা একটি ফাইল পাথ ডিকোড করছিল। এটি একটি আর্কাইভ ফাইলের লোকেশন, রবি বলল, যা হয়তো কোম্পানির পুরনো ডেভেলপমেন্ট সার্ভারে লুকিয়ে রাখা হয়েছে। আরাধ্যা নিজের আইটি টিমের সাথে যোগাযোগ করল, এবং গভীর রাত পর্যন্ত সেই সার্ভারের স্তরগুলো খোলা হলো। অবশেষে একটি ফোল্ডার পাওয়া গেল, লেগাসি কন্ট্রাক্টস 2। এই ফোল্ডারে অনেক পুরনো চুক্তির স্ক্যান কপি ছিল, যাতে স্বাক্ষর, ব্যাংক ট্রানজ্যাকশন আর অ্যাপ্রুভাল ছিল। একটি চুক্তিতে আরাধ্যার নজর আটকে গেল। এটি তো সেই বছরের যখন আমরা প্রথম এক্সটার্নাল ইনভেস্টমেন্ট নিয়েছিলাম, সে বলল। আর এটি দেখো, রবি বলল, এই স্বাক্ষর কোনো বাইরের কোম্পানির, কিন্তু কোম্পানির নাম জাল মনে হচ্ছে। তদন্ত করে জানা গেল যে সেই সময় একটি শেল কোম্পানি বানানো হয়েছিল, যার মাধ্যমে একটি বড় অঙ্কের টাকা রোহন এবং এক অজ্ঞাত ব্যক্তিকে ট্রান্সফার করা হয়েছিল। মানে রোহন একা ছিল না, আরাধ্যা ধীরে ধীরে বলল। আর এর মানে এটাও যে যদি তুমি সেই সময় সিইও হতে অস্বীকার করতে, তবে হয়তো এইসব কিছু কখনো সামনে আসত না, রবি বলল। আরাধ্যার চিন্তা এখন এক নতুন দিকে যাচ্ছিল। এটি শুধু একজন বন্ধুর বিশ্বাসঘাতকতা ছিল না, বরং একটি সিস্টেমের অংশ ছিল, যাতে আরও বড় বড় নাম যুক্ত থাকতে পারত। আমার এখন একটি টিম চাই, সে বলল, একটি ছোট কিন্তু নির্ভরযোগ্য টিম, যারা শুধু সত্যের জন্য কাজ করবে।
আমরা কোম্পানিকে শুধু একটি স্ক্যান্ডাল থেকে নয়, বরং এক গভীর জাল থেকে বের করতে যাচ্ছি। রবি মাথা নাড়ল। আমি তোমার সাথে আছি, সে বলল। আর এবার আমরা একা হব না, আরাধ্যা হাসি মুখে বলল। পরের দিন সে তিনজনকে ডাকল। প্রিয়া, যে রোহনের টিমে ছিল কিন্তু সৎ ছিল, নমন আইটি ইঞ্জিনিয়ার এবং আয়েশা ফরেন্সিক অ্যানালিস্ট। এই লড়াই এখন পার্সোনাল নয়, সে তাদের জানালো। এই লড়াই সেই সাইলেন্ট কারাপশনের বিরুদ্ধে যা ছায়ায় বেড়ে ওঠে। সবাই একস্বরে বলল, আমরা আপনার সাথে আছি। বাইরে বৃষ্টি হতে শুরু করেছিল, সেই একই বৃষ্টি যা একদিন আরাধ্যার গাড়ি থামিয়ে দিয়েছিল। কিন্তু আজ সেই বৃষ্টি ভয়ঙ্কর ছিল না, সেটি একটি নতুন শুরুর সংকেত হয়ে উঠেছিল। বিস্তারা টেকের পুরনো সার্ভার থেকে পাওয়া নথিপত্র একটি সম্পূর্ণ নতুন স্তর খুলে দিয়েছিল। আরাধ্যা আর রবি এখন বুঝতে পেরেছিল যে রোহন মেহতা কেবল মোহরা ছিল, তার পেছনে অন্য কারো হাত ছিল। এমন কেউ যে কোম্পানির শুরুর সাথে যুক্ত ছিল এবং যে অনেক আগে থেকেই দুর্নীতির শিকড় গেড়েছিল। প্রিয়া, আয়েশা আর নমনের সাথে আরাধ্যা একটি টাস্ক ফোর্স বানাল, যার কাজ ছিল পুরনো বিনিয়োগ চুক্তি, গোপন ট্রান্সফার আর অপ্রত্যাশিত ডেটা পরিবর্তনের তদন্ত করা। যেমন যেমন নথিপত্র খুলতে লাগল, তেমন তেমন আরাধ্যার চোখ আরও ভারী হতে লাগল। তুমি দেখতে পাচ্ছ? রবি একটি ফাইল ধরে বলল, এই নথিপত্রগুলো বলছে যে 2018 সালে যে ফান্ডিং আমরা দুবাই থেকে পেয়েছিলাম তা আসলে একটি তৃতীয় কোম্পানি হয়ে ঘুরে এসেছিল, যার নাম কোনো সরকারি ব্ল্যাকলিস্টেও ছিল। আর এই সব রোহনের একার পক্ষে সম্ভব নয়। আরাধ্যা বলল, এর পেছনে কোনো বড় নাম আছে, এমন কেউ যে পর্দার আড়ালে থেকে সুতো টানছিল। ইতিমধ্যে মিডিয়া একটি নতুন রিপোর্ট চালালো, যাতে দাবি করা হলো যে বিস্তারা টেকের পুরনো ফান্ডিং উৎসগুলোতে অনিয়ম ছিল। রিপোর্টে আরাধ্যার নাম ছিল না, কিন্তু প্রশ্ন তার লিডারশিপের ওপর তোলা হচ্ছিল। আমরা যতটুকু খুঁড়েছি তাকেও জেনে গেছে, প্রিয়া দুশ্চিন্তায় বলল। আর সে এখন জবাব নয় বরং সতর্কতা দেবে, রবি বলল। সেই রাতে আরাধ্যা আর রবি প্রিয়ার কথা মতো একজন হুইসেল ব্লোয়ারের সাথে দেখা করতে বের হল। অঙ্কিত নামের এক প্রাক্তন কর্মচারী, যে 5 বছর আগে কোম্পানি ছেড়ে দিয়েছিল এবং এখন পুনেতে থাকত। অঙ্কিত সেই ইঞ্জিনিয়ার ছিল যে রোহনের নির্দেশে সিস্টেমে একটি বিশেষ ব্যাকডোর অ্যাক্সেস বানিয়েছিল, যা দিয়ে যে কোনো সেন্সিটিভ ডেটা চুপচাপ ডাউনলোড বা এডিট করা যেত। অঙ্কিত ফোনে বলেছিল, আমার সত্য বলতে ভয় লাগছে, কিন্তু আপনারা সামনে এলে হয়তো আমি সাহস পেতে পারি। রাত প্রায় 9টা। আরাধ্যা আর রবি পুনের বাইরের রাস্তা দিয়ে যাচ্ছিল। আবহাওয়া শান্ত ছিল, কিন্তু তাদের ভেতরে অস্থিরতা ছিল। গাড়িতে নিস্তব্ধতা বিরাজ করছিল। তোমার ভয় লাগছে? আরাধ্যা জিজ্ঞাসা করল। রবি বলল, ভয় সব সময় থাকে, পার্থক্য শুধু এটুকুই যে এখন আমি তাকে মুখ দেখে চিনতে পারি। তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছাল, একটি পুরনো মোটেল, যেখানে অঙ্কিত আগে থেকেই অপেক্ষা করছিল। তার মুখে আতঙ্ক স্পষ্ট ছিল। আমি বেশিক্ষণ থাকতে পারব না, সে বলল। কিন্তু শুনুন, রোহনের পেছনে একটি নাম ছিল, দেবেন্দ্র চৌহান। দেবেন্দ্র? আরাধ্যা চমকে গেল। সে তো আমাদের অন্যতম বড় অ্যাঞ্জেল ইনভেস্টর ছিল। সে তো নিজে সবসময় এথিক্যাল বিজনেসের কথা বলত। হ্যাঁ, কিন্তু বাইরে একরকম, ভেতরে অন্যরকম। তার কানেকশন আন্ডারওয়ার্ল্ডের সাথেও আছে, আর সে অনেক শেল কোম্পানি বানিয়ে বিস্তারা টেকে অনুপ্রবেশ করেছিল। রোহন কেবল তার মাধ্যম ছিল। অঙ্কিত একটি পেনড্রাইভ এগিয়ে দিল। এতে সবকিছু আছে, অ্যাক্সেস রেকর্ডস, ফান্ড ট্রেস, এমনকি কিছু ইমেল। কিন্তু এটি সামলে রাখবেন, আমাকে এখন যেতে হবে। সে দ্রুত বেরিয়ে গেল আর মোটেলের পেছনের গলিতে হারিয়ে গেল। আরাধ্যা রবির দিকে তাকালো। এটি এখন পার্সোনাল থেকে অনেক দূরে চলে গেছে, সে বলল। এতক্ষণ তো শুধু তোমার ওপর আক্রমণ হয়েছিল, রবি বলল। এখন এই ষড়যন্ত্র আমাদের দুজনের বিরুদ্ধে। ঠিক সেই মুহূর্তে যখন তারা গাড়িতে ফিরল আর বের হতে লাগল, একটি কালো এসইউভি তাদের পেছনে দ্রুত ধাক্কা মারল। গাড়ি কেঁপে উঠল, ভারসাম্য হারালো, কিন্তু রবি যেমন তেমন করে নিয়ন্ত্রণ নিল। এসইউভি তাদের পেছনে লেগেই রইল, দ্রুত, আক্রমণাত্মক আর প্রাণঘাতী। বেল্ট বাঁধো, রবি চিৎকার করল। দুজনে বেল্ট কষতেন। রবি গাড়ি ঘুরিয়ে দিল। একটি সরু গলিতে ঢুকে গেল তারা, কিন্তু এসইউভি তাদের পিছু ছাড়ল না। গলিতে ঢোকা মাত্রই অন্য দিক থেকে একটি বাইক এলো। সময় এত কম ছিল যে বাঁচার কোনো উপায় ছিল না। ধড়াম করে গাড়িটি একটি দেয়ালে ধাক্কা খেল। এয়ারব্যাগ খুলে গেল আর চারদিকে ধোঁয়ায় ছেয়ে গেল। আরাধ্যার চোখ খুললে সব কিছু ঝাপসা ছিল। পাশে রবি আহত অবস্থায় পড়েছিল, তার কপাল থেকে রক্ত ঝরছিল। রবি, রবি, সে চিৎকার করে উঠল। কিছু স্থানীয় লোক ছুটে এলো, কেউ অ্যাম্বুলেন্স ডাকল, কেউ পুলিশ। রাতটা হাসপাতালেই কাটল। রবির মাথায় 7টি সেলাই লেগেছিল, তার বাম হাতে ফ্র্যাকচার ছিল।
আরাধ্যা তার পাশে বসে রইল, তার হাত ধরে। তুমি ঠিক হয়ে যাবে, সে বারবার বলছিল। রবি হাসার চেষ্টা করল। তুমি বলেছিলে না, এই লড়াই এখন আমাদের, তবে পালানোর কোনো প্রশ্নই ওঠে না। আরাধ্যার চোখে জল ছিল, ভয়, রাগ আর এক না বলা অনুভবে ভরা। দেবেন্দ্র চৌহান এই হামলা করিয়েছে, সে ফিসফিস করে বলল, কারণ আমরা সত্য পেয়ে গেছি। তাহলে এখন থামা চলবে না, রবি বলল। পরের দিন হাসপাতাল থেকেই আরাধ্যা পুলিশকে জবানবন্দি দিল। সে দেবেন্দ্র চৌহানের নাম নিল, প্রথমবার জনসমক্ষে। যদি কিছু হয়, সে সাংবাদিকদের বলল, তবে কেবল আমার নয়, বরং সেই প্রতিটি মানুষের হবে যারা সত্যের জন্য দাঁড়ায়। আর এখন তার লড়াই কেবল দেবেন্দ্রের সাথে ছিল না, বরং সেই পুরো সিস্টেমের সাথে ছিল, যা অন্ধকারকে নিজের হাতিয়ার বানিয়ে নিয়েছিল। রবি এখনও হাসপাতালেই ছিল। ডাক্তাররা বলেছিলেন যে তাকে পুরোপুরি সুস্থ হতে কয়েক সপ্তাহ লাগতে পারে। কিন্তু তার চেতনা ফিরে এসেছিল, আর কণ্ঠে সেই পুরনো তেজ ছিল। আমি ওখানে থাকতে পারব না, সে আরাধ্যাকে বলল, কিন্তু আমার নিঃশ্বাস তোমার সাথে চলবে। সে আরাধ্যার হাতে সেই পেনড্রাইভটি দিল, যা অঙ্কিত দিয়েছিল। এটি তোমার সবচেয়ে বড় হাতিয়ার, আর হ্যাঁ, এটি ব্যবহার করার সময় আবেগপ্রবণ হইও না। ওই লোকটা ষড়যন্ত্র করেছে, তাকে আইনের সামনে আনো, কিন্তু নিজের আত্মা থেকে নিচে নেমো না। আরাধ্যা মাথা নাড়ল। এখন সে তৈরি ছিল, না কেবল জবাব দেওয়ার জন্য, বরং ষড়যন্ত্রের পেছনে দাঁড়িয়ে থাকা সেই মুখটিকে মুখোশহীন করার জন্য, যাকে এখন পর্যন্ত সমাজ সম্মানিত বিনিয়োগকারী হিসেবে মেনে আসছিল। বিস্তারা টেকের বার্ষিক সাধারণ সভা সেদিন সকাল 11টায় শুরু হবার কথা ছিল। কোম্পানির সকল প্রধান শেয়ারহোল্ডার, বোর্ড মেম্বার্স, মিডিয়া প্রতিনিধি এবং বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। নিরাপত্তা আগে থেকেই জোরদার করা হয়েছিল, কারণ কোম্পানিটি সম্প্রতি অনেক বিতর্কের কেন্দ্রে ছিল। আরাধ্যা সভা শুরু করল। আমরা এক নতুন দিকে প্রবেশ করছি, সে বলল, কিন্তু সেই দিকে এগিয়ে যাওয়ার আগে আমাদের পেছনে ফিরে দেখতে হবে যে আমাদের পথে কাঁটা কে বুনেছিল। সভাগৃহে নিস্তব্ধতা ছেয়ে গেল। আমি আজ এই মঞ্চে এমন এক সত্য রাখতে যাচ্ছি যা বেদনাদায়ক কিন্তু জরুরি, সে বলল। তারপর সে স্ক্রিনে একটি প্রেজেন্টেশন চালু করল। প্রথম স্লাইডে বিস্তারা টেকের পুরনো বিনিয়োগ চুক্তির স্ক্যান কপিগুলো ছিল, যাতে দেবেন্দ্র চৌহানের স্বাক্ষর পরিষ্কার দেখা যাচ্ছিল। তারপর দ্বিতীয় স্লাইডে টাকার লেনদেনের বিবরণ ছিল, যে কিভাবে একটি ভুয়া শেল কোম্পানির মাধ্যমে দেবেন্দ্র চৌহান কোটি কোটি টাকা বিনিয়োগের নামে পাঠিয়েছিলেন, কিন্তু বিনিময়ে কোম্পানির ডেটা আর নীতির ওপর নিয়ন্ত্রণ হাসিল করেছিলেন। তৃতীয় স্লাইডে ইমেলগুলো ছিল রোহন মেহতা আর দেবেন্দ্র চৌহানের মধ্যে, যাতে কোম্পানির ভেতরে ব্যাকডোর সিস্টেম বানানোর পরিকল্পনা ছিল এবং কিভাবে আরাধ্যাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করা হয়েছিল। মঞ্চের বাম দিকে দেবেন্দ্র চৌহান বসেছিল, শান্ত, সংযত, কিন্তু তার চোখে এখন অস্থিরতা ছিল। এই সব মন গড়া, সে হঠাৎ দাঁড়িয়ে উঠে বলল। এটি একজন সিইওর ব্যর্থতা লুকানোর প্রচেষ্টা। তাহলে আপনি এই প্রমাণের ব্যাখ্যা কেন দিচ্ছেন না? আরাধ্যা দ্বিধাহীনভাবে বলল। সে সেই অডিও ক্লিপটি চালাল, যাতে দেবেন্দ্র চৌহান বলছিল, রোহনকে একা ছাড়া যাবে না। যদি আরাধ্যা বেশি খোঁড়াখুড়ি করে, তবে তাকেও সরাতে হবে, যে কোনো মূল্যে। এখন সভায় হুলুস্থুল পড়ে গেল। সাংবাদিকরা তৎক্ষণাৎ নোট নিতে শুরু করলেন, কেউ কেউ ক্যামেরা অন করে দিলেন। আপনি কি বলতে চান? বোর্ড চেয়ারম্যান জিজ্ঞাসা করলেন। আমি এটা বলতে চাই, আরাধ্যা দৃঢ় স্বরে বলল, যে আমাদের কোম্পানিকে এমন লোকেদের থেকে মুক্ত করা হোক যারা টাকার জোরে আমাদের নীতি, ডেটা আর আত্মাকে কিনতে চায়। দেবেন্দ্র আরও একবার কথা বলার চেষ্টা করল, কিন্তু এবার বোর্ডের চেয়ারম্যান মাঝপথে থামিয়ে দিলেন। মিস্টার চৌহান, এই অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে বোর্ড আপনার থেকে অবিলম্বে ব্যাখ্যা প্রত্যাশা করে। পাশাপাশি একটি স্বতন্ত্র তদন্ত কমিটি গঠন করা হবে, যারা এই প্রমাণগুলোর সত্যতা যাচাই করবে। দেবেন্দ্র তখনও হাসছিল, কিন্তু সেই হাসি এখন ঘাবড়ানিতে ভিজে গিয়েছিল। আরাধ্যা মঞ্চ থেকে নিচে নামল এবং সরাসরি তার কাছে গিয়ে বলল, আপনি আমাকে দুর্বল ভেবেছিলেন হয়তো, কারণ আমি একজন নারী ছিলাম, তরুণ ছিলাম, এবং আপনি ভেবেছিলেন যে আমার নৈতিকতা আমার সবচেয়ে বড় দুর্বলতা হবে, কিন্তু সেই নৈতিকতাই আজ আমার সবচেয়ে বড় শক্তি। দেবেন্দ্র কোনো জবাব দিল না, সে শুধু চেয়ার থেকে উঠে বাইরের দিকে এগিয়ে গেল। সভা শেষ হল, কিন্তু আরাধ্যা এখন আর একা ছিল না। প্রিয়া, আয়েশা, নমন আর রবি, যে ভিডিও কলে সব দেখছিল, সবাই মিলে এমন এক বিপ্লবের ভিত্তি স্থাপন করে দিয়েছিল, যা শুধু একটি কোম্পানির জন্য নয়, বরং কর্পোরেট ইন্ডিয়ার জন্য উদাহরণ হতে যাচ্ছিল। পরে সেই সন্ধ্যায় একটি নিউজ চ্যানেলে ডিবেট চলছিল, আরাধ্যা কাপুর কি এক নতুন মানদণ্ড স্থাপন করেছেন? কেউ বলল, সে শুধু সিইও নয়, সে এখন নৈতিক নেতৃত্বের এক প্রতীক। রবি হাসপাতালের রুমে বসে সেই ডিবেট শুনল আর হালকা করে হাসল।
আরাধ্যা নিজের কেবিনে বসেছিল। জানালা দিয়ে বাইরে বৃষ্টি পড়ছিল, যেমনটা প্রথম দিন পড়েছিল যখন তার গাড়ি লোনাবালায় থেমে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে তার ফোন বাজল। রবির কল ছিল। দেখলে, তুমি করে দেখালে, সে বলল। না, আরাধ্যা বলল, আমরা করেছি। আর এখনও অনেক কিছু করা বাকি আছে। তুমি ক্লান্ত হয়ে গেছো হয়তো, রবি বলল। হ্যাঁ, সে হাসল, কিন্তু এখন এই ক্লান্তিতে প্রশান্তি আছে। 3 দিন কেটে গিয়েছিল বার্ষিক সাধারণ সভার পর। দেবেন্দ্র চৌহান মিডিয়া থেকে গায়েব ছিল। তার কোম্পানিগুলোর ওপর অর্থনৈতিক অপরাধ শাখা তদন্ত শুরু করে দিয়েছিল। বিস্তারা টেকের বোর্ড একটি আনুষ্ঠানিক ঘোষণা করেছিল, আমরা নৈতিকতা আর স্বচ্ছতার পক্ষে দাঁড়িয়েছি। আরাধ্যা কাপুরকে নায়ক হিসেবে ঘোষণা করা হচ্ছিল। টেলিভিশনে তার ইন্টারভিউ অনবরত চলছিল। খবরের কাগজে হেডলাইন হয়ে গিয়েছিল, দ্য সিইও হু ফট এ সিস্টেম, আরাধ্যা কাপুর দ্য নিউ ফেস অফ এথিক্যাল লিডারশিপ। কর্পোরেট ইন্ডিয়ায় সব দিকে শুধু তার নাম প্রতিধ্বনিত হচ্ছিল। কিন্তু সেই শোরগোলের মাঝে আরাধ্যার ভেতরে এক অদ্ভুত নিস্তব্ধতা দানা বাঁধছিল। সে জানত যে সে একটি যুদ্ধ জিতেছে, কিন্তু তার ভেতরে অনেক অমীমাংসিত যুদ্ধ এখনও জীবিত ছিল। রাতে যখন সে নিজের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে গিয়ে দাঁড়াত, তখন শহরের আলো তার মুখ ছুঁয়ে যেত, কিন্তু সেই আলো তার ভেতরে কোনো উজ্জ্বলতা আনতে পারত না। সেদিন যখন রবি হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরল, তখন সে সবচেয়ে আগে আরাধ্যাকে কল করল। চলো, সে বলল, আরও একবার সেখানেই যাই যেখান থেকে এই সব শুরু হয়েছিল। লোনাবালা, সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, রবি জবাব দিল, যেখানে গাড়ি বন্ধ হয়েছিল আর হয়তো কিছু শুরু হয়েছিল। পরের দিন দুজনেই সেই জায়গায় পৌঁছাল। সেই মোড়, সেই ঝর্ণার শব্দ, সেই গাছের ঝোপঝাড় যার মাঝে তাদের প্রথম দেখা হয়েছিল। আরাধ্যা গাড়ি থানালো এবং দুজনে চুপচাপ নেমে গেল। এখন বৃষ্টি ছিল না, কিন্তু বাতাসে সেই আর্দ্রতা ছিল যা প্রতিবার কিছু মনে করিয়ে দেয়। কখনো ভেবেছিলে, রবি বলল, যে একজন অটোওয়ালা একজন সিইওর গল্পের অংশ হয়ে যাবে? না, আরাধ্যা হাসল। আর কখনো এটাও ভাবিনি যে একজন সিইও নিজের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো একজন অটোওয়ালার সাথে শেয়ার করবে। দুজনেই চুপ হয়ে গেল। বাতাস জোরে বইছিল। মানুষ তোমাকে এখন আদর্শ মনে করে, রবি বলল। কখনো কি ভয় লাগে যে কোথাও নিজেকে আদর্শ বানানোর আশায় নিজের মানবতা না হারিয়ে ফেলো? আরাধ্যা তার দিকে তাকালো। তার চোখে প্রশ্ন ছিল, কিন্তু সাথে আপন্নাত্মও ছিল। হ্যাঁ, সে ধীরে ধীরে বলল, ভয় লাগে। কখনো কখনো আমার মনে হয় যে আমি এখন আর সেই মেয়ে নেই যে কখনো স্বপ্নে বিশ্বাস করত। এখন আমি শুধু রণনীতি বানাই আর হিসাব রাখি যে কে কি বলল, কি করল। তুমি ক্লান্ত হয়ে গেছ, রবি বলল। হ্যাঁ, সে স্বীকার করল। তারপর সে একটি পাথরের ওপর বসে পড়ল। সে জুতো খুলে পা জোড়ো মাটির ওপর রাখল। আমি জানি আমি যা করেছি তা জরুরি ছিল, সে বলল, কিন্তু এই সব কিছুর মাঝে আমি কিছু হারাতে থাকলাম। হয়তো সাবলীলতা, হয়তো বিশ্বাস, আর হয়তো সেই আরাধ্যা যে কখনো না ভয় পেয়ে কাঁদতে পারত। রবি তার কাছে এসে বসে পড়ল। কখনো কখনো আমাদের নিজেকে হারাতে হয় যাতে অন্যদের বাঁচানো যায়, সে বলল। আরাধ্যা তার দিকে তাকাল। তুমি আমার সাথে আছো, এটি জেনেই অনেক রাত কাটিয়েছি আমি, সে বলল। কিন্তু তুমি কি সবসময় আমার সাথে থাকবে, যখন আমি নায়ক থাকব না, যখন আমি ক্লান্ত হয়ে যাব, যখন আমি ভুল করব? রবি চুপ রইল। তারপর বলল, আমি তোমার সাথে আছি কারণ তুমি আরাধ্যা, কোনো সিইও নও বা কোনো আদর্শ নও। যদি কাল তুমি সবকিছু ছেড়ে চলে যাও, তখনও আমি সেখানেই থাকব যেখানে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। আরাধ্যার চোখে জল চলে এলো। সেটিই ছিল প্রথমবার যখন সে প্রাণ খুলে কারো সামনে নিজেকে দুর্বল হিসেবে দেখালো। তোমাকে একটা কথা বলি, সে বলল। এখন আমাকে আবার শুরু করতে হবে। এখন লড়াই বাইরের নয়, ভেতরের, নিজেকে আবার মানুষ হিসেবে গড়ে তোলার। রবি তার হাত ধরে নিল। তবে চলো, সে বলল, আবার শুরু করি, কিন্তু এবার কোনো ভয় ছাড়া, কোনো মুখোশ ছাড়া। তারা অনেকক্ষণ সেখানে বসে রইল, দুটি মানুষ যারা এখন নেতা আর সঙ্গীর চেয়েও অনেক বেশি কিছু হয়ে উঠেছিল। বাতাসে এখন এক নতুন অনুভূতি ছিল, যেন প্রকৃতি নিজেই সাক্ষী হচ্ছে তাদের মধ্যে গড়ে ওঠা সেই মৌন সমঝোতার। পরের দিন আরাধ্যা নিজের অফিসে একটি নোটিশ জারি করল। বিস্তারা টেক এখন একটি এথিক্স ইনোভেশন ল্যাব শুরু করবে, যেখানে তরুণ প্রফেশনালদের নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ট্রেনিং দেওয়া হবে। এই উদ্যোগ সেই সব মানুষের জন্য হবে যারা সংগ্রাম করে কিন্তু বুঝতে পারে না যে সঠিক রাস্তা কোনটি। এই উদ্যোগের নাম রাখা হল দ্য রবি কোড। পুরো স্টাফ হাততালি দিল, কিন্তু রবি যে পেছনে দাঁড়িয়েছিল
শুধু হাসতে পারল। তার চোখেও জল ছিল। এটি কোনো স্বীকৃতির নয়, বরং একটি চিন্তার জয় ছিল। আরাধ্যার নজর তার সাথে মিলল। তারা কিছু বলল না, কিন্তু সেই নীরবতা যেন এক জগৎ বলে গেল। বিস্তারা ট্যাকের ভেতরে এখন এক নতুন ছন্দ ছিল। সংঘর্ষ থেকে জন্মানো এই ছন্দ কোনো জয়ের অহংকার থেকে নয়, বরং এক সত্য থেকে তৈরি হয়েছিল যে যে জিনিসগুলো টেকে তা বিশ্বাস থেকে টেকে, এবং বিশ্বাস স্বচ্ছতা ছাড়া অসম্ভব। দ্য রবি কোড কার্যক্রমের শুরু কোম্পানির অডিটোরিয়ামে হয়েছিল। শত শত তরুণ প্রফেশনাল, নতুন গ্র্যাজুয়েট, সাংবাদিক, সামাজিক কর্মী আর কারিগরি ছাত্রদের ভিড় জমেছিল। স্টেজে আরাধ্যা কাপুর দাঁড়িয়েছিল। সেই একই আত্মবিশ্বাস, একই স্পষ্টতা, কিন্তু এখন তাতে এক অদ্ভুত নম্রতাও প্রকাশ পাচ্ছিল, যা এক দীর্ঘ লড়াইয়ের পরেই আসতে পারে। আজ আমি এখানে একজন সিইও হিসেবে নয়, বরং একজন ছাত্রী হিসেবে দাঁড়িয়েছি, সে বলল। আমি শিখেছি যে নেতৃত্বের মানে শুধু দিক নির্দেশনা দেওয়া নয়, বরং অন্যদের আওয়াজ শোনাও, বিশেষ করে সেই আওয়াজগুলো যা ধীর হয়, ভেঙে যাওয়া হয়, বা যাদের প্রায়ই চেপে দেওয়া হয়। সভায় নিস্তব্ধতা ছিল, সেই নিস্তব্ধতা যা কোনো সত্য শব্দের পর আসে। দ্য রবি কোড কেবল একটি কোড অফ এথিক্স নয়, সে আগে বলল। এটি একটি ভাবনা যে আপনি যে পদেই থাকুন না কেন, যদি আপনার হৃদয় সঠিক দিকে স্পন্দিত হয়, তবে আপনি পরিবর্তন আনতে পারেন। অনুষ্ঠানের পর আরাধ্যা একা নিজের কেবিনে এলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে সে ভাবছিল, সত্যি কি কোনো একটি গল্প অন্য কারোর জীবন বদলে দিতে পারে? তার ফোন বাজল। এটি একটি অজানা নম্বর ছিল। হ্যালো, সে জিজ্ঞাসা করল। ম্যাম, একটি ধীর কণ্ঠস্বর এলো। আমি অঞ্জলি বলছি, আমি পাটনা থেকে। আমি আপনার সম্পর্কে পড়েছি, দ্য রবি কোডে আবেদন করেছি, এবং শুধু এটা বলতে চাইছিলাম যে আপনার মতো নারীদের দেখে আমাদের বিশ্বাস হয় যে আমাদের মতো লোকেরাও কিছু করতে পারে। আরাধ্যা কিছু বলতে পারল না, শুধু থ্যাংক ইউ বলে কল কাটল আর ধীরে ধীরে হাসল। বাইরে রবি দাঁড়িয়েছিল দরজার চৌকাঠে, যেমন সে প্রতিটি মোড়ে ছিল, হাতে দুটি চায়ের কাপ নিয়ে। তোমার চায়ের প্রয়োজন, সে বলল। আরাধ্যা চুপচাপ কাপটে নিল। আমি জানি না এইসব কত দূর যাবে, সে বলল, কিন্তু তুমি জানো যে এখন কোথা থেকে শুরু করতে হবে, রবি বলল। তারা অফিসের ছাদে গেল। সন্ধ্যার সূর্য ডুবছিল, আকাশের রং বদলাচ্ছিল, কমলা, গোলাপি, আর তারপর ধীরে ধীরে নীল। আমাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, আরাধ্যা বলল। জিজ্ঞাসা করো, রবি বলল। তুমি কি কখনো পিছিয়ে যেতে চাইবে? রবি তার দিকে তাকালো। তার চোখে কোনো দ্বিধা ছিল না। যদি পিছিয়ে গেলে তোমার এগিয়ে যেতে সাহায্য হয়, তবে হ্যাঁ, সে বলল। কিন্তু যদি সাথে চললে তোমার সফর সহজ হয়, তবে আমি সব সময় তোমার পাশে থাকব। আরাধ্যা তার হাত ধরল। হয়তো এটাই সত্যিকারের সঙ্গ, সে বলল। গল্প সেখানে শেষ হয় না, কারণ কিছু মাস পর আরাধ্যাকে জাতিসংঘের একটি সম্মেলনে আমন্ত্রণ জানানো হল। সে ভারতে নৈতিক নেতৃত্বের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল, এবং এখন দুনিয়া তাকে শুনতে চাইছিল। সে মঞ্চে দাঁড়িয়ে পড়ল। এবার পুরো দুনিয়ার সামনে সে বলল, আমি একটি কোম্পানি চালাতে পারি, হাজার হাজার মানুষের জীবন প্রভাবিত করতে পারি, কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন তখন এলো যখন আমি নিজের ভয়কে স্বীকার করলাম। তারপর সে কিছু মুহূর্ত থেমে যোগ করল, রবি কখনো আমার সাথে ওয়াদা করেনি যে সে আমার পথ প্রদর্শক হবে, কিন্তু সে প্রতিটি মোড়ে আমার চিন্তাকে চ্যালেঞ্জ জানালো, এবং আমার ভেতরে সেই শক্তি জাগিয়ে তুলল যা আমি নিজে ভুলে গিয়েছিলাম। কখনো কখনো সত্যিকারের সাথী তারাই হয় যারা তোমাকে নিজের চোখ দিয়ে দেখার বদলে তোমাকে নিজে নিজের চোখে দেখার শক্তি দিয়ে দেয়। সম্মেলনের পর একজন বৃদ্ধ আফ্রিকান মহিলা তার কাছে এলেন এবং বললেন, তুমি শুধু তোমার গল্প শোনাওনি, তুমি আমাদের সবার সত্য উন্মোচিত করেছ। 1 বছর পর বিস্তারা টেক ভারতের সবচেয়ে সোচ্চা কোম্পানিগুলোর মধ্যে গণ্য হতো। দ্য রবি কোড অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স হিসেবে গ্রহণ করা হয়েছিল, এবং আরাধ্যা কাপুর এখন একটি নাম নয়, বরং একটি ভাবনা হয়ে উঠেছিল। রবি কখনো জনসমক্ষ বেছে নেয়নি, সে এখনও পর্দার আড়ালে কাজ করত। প্রযুক্তি, শিক্ষা আর নীতিবিভেরণে চুপচাপ সাহায্য করতে থাকল। কিন্তু যারা তার চোখে দেখেছে, তারা বুঝতে পেরেছে যে কোনো বিপ্লব কেবল ভাষণ দিয়ে হয় না, বরং সাথে চলনেওয়ালাদের নীরব সাহস দিয়ে হয়। আর আপনি যদি কখনো মুম্বাইয়ের কাছে লোনাভালার একটি পুরনো মোড় দিয়ে যান, তবে সেখানে একটি ছোট ফলক দেখতে পাবেন। এখানে একসময় একটি গাড়ি থেমেছিল, আর 2টি জীবন পথ চলা শুরু করেছিল।